আজকের ক্লাসে আমরা আইসোস্টেসি বা সমস্থিতি সম্পর্কে এই জলি এর ধারণা কি ছিল তা ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, দেখো ফিজিক্যাল জিওগ্রাফির বিভিন্ন বইয়ে দেখবে যে আইসোস্টেসি সম্পর্কে এইরি এবং প্রাটের মতবাদের বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু তুমি যদি ডিটেলসে জানতে চাও, আইসোস্টেসি সম্পর্কে ডিটেলসে জানতে চাও, তাহলে এই দুইজনের মতবাদ ছাড়াও কিন্তু হেফোর্ড এবং বই, হিস্কানেন, জলি, হোমস এদের আইসোস্টেসি সম্পর্কে বা সমস্থিতি সম্পর্কে ধারণা কি ছিল তা তোমাকে জানতে হবে যদি তুমি ডিটেলসে জানতে চাও। আর তোমাকে পরীক্ষায় পাশ করার জন্য ডিটেলসে জানতেই হবে। কারণ কি, দেখো তোমরা এমএসসি মানে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্ন দেখেছো কতটা গভীরে গিয়ে প্রশ্ন হয়, তাই তো এই জন্য তোমাকে ডিটেলসেই জানতে হবে। আর এই ডিটেলসে জানার জন্যই আজকের ক্লাসে আমরা এই জলি আইসোস্টেসি সম্পর্কে জলির কি ধারণা ছিল সেই সম্পর্কে জানব। দেখো এই জলি 1925 সালে আইসোস্টেসি সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। ঠিক আছে, তিনি প্রাট এবং হ্যাফোর্ড ও বইয়ের যে মতামত সেই মতামতের সমালোচনা করেন। ঠিক আছে, দেখো কিভাবে। দেখো প্রাট কি বলেছিলেন, প্রাট বলেছিলেন এই যে ভূপৃষ্ঠের উপরে যে ভূমিরূপগুলো আছে, তাই তো এই ভূমিরূপগুলো এক একটি কলাম বা ভূত্বকীয় খণ্ড, মানে এই পর্বত একটি ভূত্বকীয় খণ্ড, মালভূমি একটি ভূত্বকীয় খণ্ড, সমভূমি একটি ভূত্বকীয় খণ্ড, তাই তো, বা কলাম। এগুলো আগের ক্লাসে তোমাদের বলেছে। প্রাট কি বলেছিলেন, প্রাট বলেছিলেন যে ভূপৃষ্ঠ থেকে এই যে ভূত্বকীয় কলাম বা খণ্ডগুলো আছে বা ভূমিরূপগুলো আছে, ভূপৃষ্ঠ থেকে যত অভ্যন্তরের দিকে যাওয়া যাবে কি ঘনত্ব তত বাড়তে থাকবে, তাই তো। তাহলে এখান থেকে যত অভ্যন্তরে প্রবেশ করব ঘনত্ব বাড়বে, এখান থেকে যত অভ্যন্তরে প্রবেশ করব ঘনত্ব বাড়বে, এই সমভূমির পৃষ্ঠ থেকে যত অভ্যন্তরে প্রবেশ করা যাবে ঘনত্ব তত বাড়বে, তাই তো। প্রাট কি বলেছিলেন, প্রাট বলেছিলেন যে ভূ অভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় এই যে ভূমিরূপ বা কলামগুলো আছে, একটি নির্দিষ্ট গভীরতায় প্রত্যেকটি কলামে অনুভূমিকভাবে একটা নির্দিষ্ট গভীরতায় প্রত্যেকটি কলামে অনুভূমিকভাবে শিলাস্তরের ঘনত্ব সমান। তার মানে দেখো যে এখানে এই পর্বতের তলদেশে এখানে শিলাস্তরের ঘনত্ব যা, মালভূমির তলদেশে এখানেও শিলাস্তরের ঘনত্ব একই, সমভূমির তলদেশে এখানেও শিলাস্তরের ঘনত্ব একই, আবার এই সমুদ্রের তলদেশে এখানেও শিলাস্তরের ঘনত্ব একই। তার মানে দেখো যে এই অনুভূমিক রেখা বরাবর প্রত্যেকটি ভূমিরূপের বা প্রত্যেকটি কলামের শিলাস্তরের ঘনত্ব সমান, তাই তো। আর এই লাইনটাকে বা এই লেভেলটাকে প্রাট কি বলেছিলেন, এই লেভেলটাকে প্রাট বলেছিলেন লেভেল অফ কম্পেনসেশন, তাই তো। আর বই বলেছিলেন এই যে লেভেল অফ কম্পেনসেশন, এই লেভেল অফ কম্পেনসেশন কি ভূ অভ্যন্তরে কত 100 কিলোমিটার গভীরে অবস্থিত। কিন্তু জলি সমালোচনা করে বলেছিলেন এই 100 কিলোমিটার গভীরতায় মানে এই ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার গভীরতায় উষ্ণতা এতটাই বেশি হওয়ার কথা যে কোনো বস্তুই কঠিন অবস্থায় থাকার কথা নয়। ফলে জলি কিন্তু এই যে লাইন অফ লেভেল অফ কম্পেনসেশন 100 কিলোমিটার গভীরে অবস্থান করছে তা স্বীকার করেননি। ঠিক আছে, দেখো প্রাট আরো কি বলেছিলেন, প্রাট বলেছিলেন যে এই যে লেভেল অফ কম্পেনসেশন, এই লেভেল অফ কম্পেনসেশনের উপরে মানে লেভেল অফ কম্পেনসেশনের উপরে প্রত্যেকটা শিলাস্তরের ঘনত্ব আলাদা আলাদা, তাই কিনা। লেভেল অফ কম্পেনসেশনের উপরে প্রত্যেকটা ভূখণ্ডে শিলাস্তরের ঘনত্ব আলাদা আলাদা এবং লেভেল অফ কম্পেনসেশনের নিচে প্রত্যেকটা শিলাস্তরের ঘনত্ব একই। তার মানে এই প্রাচীর মতে এই লেভেল অফ কম্পেনসেশনের নিচে, তাই তো, লেভেল অফ কম্পেনসেশনের নিচে এই বরাবর শিলাস্তরের ঘনত্ব সব জায়গায় একই। কিন্তু জলি মনে করেন এই যে ভূত্বকীয় খণ্ড বা ভূমিরূপগুলো আছে বা এই কলামগুলো সমস্থিতিক ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখার জন্য শুধুমাত্র এই লেভেল অফ কম্পেনসেশনটাই যথেষ্ট নয়। ঠিক আছে, তিনি বলেছেন এই যে প্রাট যে বলেছিলেন যে
এখানে শিলাস্তরের ঘনত্ব মানে লেভেল অফ কম্পেনসেশনের নিচে শিলাস্তরের ঘনত্ব একই, তাই তো, মানে এখানে ইউনিফর্ম ডেন্সিটি আছে, তাই তো। কিন্তু জলই বলেছেন এই ইউনিফর্ম ডেন্সিটির নিচে, এই যে ইউনিফর্ম ডেন্সিটির নিচে একটা লেয়ার থাকতে হবে 10 থেকে মানে 10 মাইল বা 16 কিলোমিটার 10 মাইল বা 16 কিলোমিটার বিস্তৃত একটা লেয়ার আছে, ঠিক আছে। কার নিচে এই যে ইউনিফর্ম ডেন্সিটির যে পার্ট আছে লেভেল অফ কম্পেনসেশন, তার নিচে 10 মাইল বা 16 কিলোমিটার থিকনেসের একটা শিলাস্তর বা লেয়ার আছে। এই লেয়ারটাকেই তিনি মনে রাখবে, এই লেয়ারটাকেই তিনি জোন অফ কম্পেনসেশন বলেছেন। এই জলির মতে দেখো যে দেয়ার এক্সিস্ট এ লেয়ার অফ 10 মাইল অবলিক 16 কিলোমিটার থিকনেস বিলো এ সেল অফ ইউনিফর্ম ডেন্সিটি। তার মানে দেখো যে বিলো এ সেল অফ ইউনিফর্ম ডেন্সিটি, তার মানে এই যে ইউনিফর্ম ডেন্সিটির কথা কে প্রাট বলেছেন, তার নিচে এই 10 মাইল বা 16 কিলোমিটার থিকনেসের একটা লেয়ার আছে, তাই তো। যে লেয়ারটার জন্যই কি হচ্ছে, যে লেয়ারটার জন্যই জলি বলেছেন, যে লেয়ারটার জন্যই এই ভূমিরূপগুলো কি সমস্থিতিক ভারসাম্য অবস্থায় আছে বা ব্যালেন্স বজায় রেখেছে, তাই তো। আর এই লেয়ারটাকে তিনি জোন অফ কম্পেনসেশন বলেছেন। আগের ক্লাসে বলেছি যে এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে জোন অফ কম্পেনসেশন ধারণার প্রবর্তক কে, তাহলে উত্তর কি হবে, তাহলে উত্তর হবে জলি, তাই তো। কিন্তু দেখো আগের ক্লাসে একটু ভুল বলেছিলাম যে এই যে জোন অফ কম্পেনসেশনে শিলাস্তরের ঘনত্ব একই, কিন্তু তা নয়। জলির মতে এই জোন অফ কম্পেনসেশন যেটা আছে, এই জোন অফ কম্পেনসেশনের এক এক জায়গায় শিলাস্তরের ঘনত্ব এক এক রকম। খুব ভালো করে মনে রাখবে কি বলছি, যে জোন অফ কম্পেনসেশনে এই 10 মাইল বা 16 কিলোমিটার থিকনেসের যে লেয়ার আছে, এই জোন অফ কম্পেনসেশনে কিন্তু শিলাস্তরের ঘনত্ব এক নয়, কোথাও বেশি কোথাও কম আছে, ঠিক আছে। এবার কম এবং বেশি কেন হয়েছে দেখে নাও। তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, দেখো এই গত 15ই মার্চ 2024 একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা পাবলিক সার্ভিস কমিশন বা জেলা স্কুলের বা সরকারি স্কুলের শিক্ষকের জন্য এবং মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যদি কেউ অনলাইন কোচিং ক্লাস করতে চাও, অনলাইন কোচিংয়ে যদি জয়েন করতে চাও, তাহলে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার জলির এই ধারণাকে সহজে বোঝার জন্য একটা উদাহরণ দেখে নাও। মনে করো এই একটা কলাম আছে, এই একটা কলাম যার ওজন 100 কেজি, ঠিক আছে। আর এই কলামটা এই বেসের উপর দাঁড়িয়ে আছে, এই বেসটার ওজন মনে করো 50 কেজি। ক্লিয়ার? তাহলে বলো তো এই কলামটাকে দাঁড়িয়ে থাকতে পারবে? কলামটাকে ব্যালেন্স পাবে? ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। কেন? দেখো, কারণ এই কলামটার ওজন 100 কেজি, কিন্তু বেসের ওজন কত? 50 কেজি। ফলে কি হবে? কলামটা হেলে পড়ে যাবে, তাই তো। কিন্তু যদি আমরা এই বেসটাকে বাড়াই, বেসের যদি ওজন বাড়াই, তাই তো, মনে করো বেসের ওজন করলাম 200 কেজি, তাহলে এবার বেসের ওজন হলো 200 কেজি, তাই তো। আর কলামের ওজন কত? 100 কেজি। এবার কি হবে? এবার কিন্তু এই কলামটা কি বলতো, এবার এই কলামটা ব্যালেন্স পাবে বা ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবে। ক্লিয়ার হলো? তাহলে দেখো, তাহলে এই যে কলামটা ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে থাকবে কখন? যদি এই যে কলামটা আছে, কলামটার যে ওজন হবে তার চেয়ে যার উপর দাঁড়িয়ে আছে তার ওজন যদি বেশি হয়, তবেই ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে থাকবে বা একটা ব্যালেন্স অবস্থায় দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তো ওজনের পরিবর্তে যদি ঘনত্ব ধরি, তাহলে কি হবে? ওজনের পরিবর্তে ঘনত্ব ধরলে এই কলামের ঘনত্ব যা হবে, তাই কিনা, এই কলামের ঘনত্ব যা হবে, এই বেসের ঘনত্ব কি হবে? তার চেয়ে বেশি হতে হবে। যদি বেশি হয় তবেই সেটা ভারসাম্য বা ব্যালেন্স অবস্থায় দাঁড়িয়ে থাকবে। এই জন্য দেখো, তাহলে এটার 100 কেজি ওজন, এটার বেস কত লাগবে? দেখো 200 কেজি, মানে 100 কেজির বেশি অবশ্যই লাগবে। ঠিক একই রকম ভাবে দেখো, এই একটা কলাম আছে যার ওজন মনে করো 50 কেজি,
ঠিক আছে, 50 কেজি, তাহলে এর বেস কত আছে? এর বেস যদি 100 কেজি করি আমরা, মনে করো এই বেসটা আছে 100 কেজি, তাহলে কি এটা দাঁড়িয়ে থাকবে? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই কলামের ওজন বা ঘনত্ব যত যার বেশি হবে তার বেসের ঘনত্ব তত বেশি হতে হবে, তাই তো? আর এই কলামের ওজন বা ঘনত্ব যত কম হবে তার এই বেসের ওজন তার চেয়ে বেসের ওজন কম হলেও, মানে এর চেয়ে কম হলেও কি হবে? সেই কলামটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে। এবার দেখো এই জলির মতে, দেখো এই হচ্ছে, মনে করো এটা হচ্ছে জোন অফ কম্পেনসেশন, তার উপরে এই যে পুরোটা হচ্ছে কি ইউনিফর্ম ডেন্সিটি জোন, তাই তো? মানে ইউনিফর্ম ডেন্সিটি জোন মানে কি সব অংশে শিলাস্তরের ঘনত্ব একই রকম, তাহলে সব অংশের শিলাস্তরের ঘনত্ব একই রকম, তার নিচে আছে কি এই জোন অফ কম্পেনসেশন, তাই তো? দেখো এবার তাহলে সব জায়গায় শিলাস্তরের ঘনত্ব একই, কিন্তু দেখো এখানকার উচ্চতা কম, আবার এখানকার উচ্চতা বেশি, ফলে এখানকার উচ্চতা কম হওয়ার জন্য এর ওজন কি কম, তাই তো? আর এখানকার উচ্চতা বেশি হওয়ার জন্য এর কি ওজন বেশি, তাই তো? ফলে ব্যালেন্স করার জন্য জলি বলেছেন, ব্যালেন্স করার জন্য এর নিচে, যেহেতু এর কি বলছি ওজন বেশি, ফলে এর নিচে এই যে জোন অফ কম্পেনসেশনে এখানে শিলাস্তরের ঘনত্ব বেশি হবে, তাই তো? আবার এটা হালকা হওয়ার জন্য, এই অংশটা হালকা হওয়ার জন্য জোন অফ এর নিচে জোন অফ কম্পেনসেশনে শিলাস্তরের ঘনত্ব এর তুলনায় কিছুটা কম হবে, তাই তো? ঠিক একই রকম যে এই অংশের নিচে শিলাস্তরের ঘনত্ব জোন অফ কম্পেনসেশনে শিলাস্তরের ঘনত্ব এর থেকে কিছুটা আলাদা হবে, তাই তো? তাহলে কি হলো? এই যে জোন অফ শিলাস্তর, জোন অফ কম্পেনসেশনে কি এক এক জায়গায় শিলাস্তরের ঘনত্ব এক এক রকম পাওয়া গেল। কেন? জলির মতে এই ব্যালেন্স বা ভারসাম্য অবস্থা বজায় রাখার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।